সবাইকে নমস্কার। চারিদিকে এসইউভি গাড়ির ছড়াছড়ি হয়ে গেছে। এসইউভি গাড়ির মধ্যে এখন ক্লাসিফিকেশন চলে এসছে। সাব 4 মিটার এসইউভি, 4 মিটারের থেকে বড় এসইউভি কিংবা মাইক্রো এসইউভি, এক্সটার বলুন, পাঞ্চ বলুন, সেগুলো মাইক্রো এসইউভির মধ্যে পড়ে। আবার সাব 4 মিটার এসইউভির মধ্যে এক্সইউভি 300, ভেনু, সনেট, ব্রিজা, নেক্সান এই সমস্ত গাড়িগুলোকে বলছে। আবার 4 মিটারের থেকে বড় এসইউভিও আছে, যেমন গ্র্যান্ড ভিটারা, ক্রেটা, টাইগুন, কুশ্যাক এই সমস্ত গাড়িগুলো। আর কয়েক বছর আগে মারুতি কোম্পানি মার্কেটে একটা নতুন এসইউভি আনলো, মারুতি এসপ্রেসো। আর এই মারুতি এসপ্রেসো যাই বলুন না কেন, এসইউভি তো নয়। আর ঠিক তাই হলো। বিভিন্ন ইউটিউবার আছে, তারা খিল্লি করতে লাগলো, বলতে লাগলো এটা লর্ড এসইউভি। তো যাই হোক, মারুতি কোম্পানি এই এসপ্রেসো গাড়িটা লঞ্চ করেছিল ডাটসান রেডি গো আর কুইড গাড়িকে পাল্লা দেওয়ার জন্যে। এই গাড়িটার পজিশনিং রাখা হয়েছিল অল্টো আর ওয়াগনারের মাঝামাঝি, ঠিক আছে। শুধুমাত্র ইন্ডিয়াতে নয়, বিভিন্ন জায়গায় এই গাড়িটা পাঠানো হতে থাকলো। ইন্দোনেশিয়া, ফিলিপাইন্স, টিউনেশিয়া, ব্রুনেই, সাউথ আফ্রিকা, নাইজেরিয়া, কলম্বিয়া। একটা ছোট্ট হ্যাচব্যাক যার গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা উঁচু করে দেওয়া হয়েছে। একটা ছোট্ট হ্যাচব্যাক যার সাইড প্রোফাইলটা, সামনে ফ্রন্ট গ্রিলটা অনেকটা এসইউভির মতো করে দেওয়া হয়েছে। এটাকে তো এসইউভি বলা যায় না ঠিক করে, কিন্তু এই গাড়িটাই অনেক জায়গায় আচ্ছা এসইউভিকে হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। এবার একটা উদাহরণ দিই, বুঝলেন। ধরুন ফ্রন্ট হুইল গাড়ি, পাহাড় দিয়ে যাচ্ছে, পাহাড়ে বরফ রাস্তা। এবার ফ্রন্ট হুইল ড্রাইভের ক্যারেক্টারিস্টিক কি? গাড়ির যে ইঞ্জিনটা আছে সেটা সামনের দুটো চাকার সাথে কানেক্টেড থাকে, অর্থাৎ সামনের দুটো চাকাকেই ইঞ্জিনটা ঘোরাতে থাকে। এবার ধরুন এই ফ্রন্ট হুইল ড্রাইভ গাড়িটা বরফ রাস্তা দিয়ে কোনো চড়াই রাস্তায় উঠছে। যে কোনো গাড়িরই একটা সেন্টার অফ মাস থাকে। এবার যখন সেটা ইনক্লাইন্ড হয়ে ওপর দিকে উঠতে থাকছে, তখন কি হচ্ছে, সেন্টার অফ মাস যেটা আছে সেটা পেছন দিকে শিফট হয়ে যাচ্ছে, কারণ পেছন দিকে ভারটা বেশি পড়ছে, সেন্টার অফ মাসও তাই পেছন দিকে শিফট হয়ে যাবে। এবার যেহেতু পেছন দিকে শিফট হয়ে যাচ্ছে সেন্টার অফ মাসটা, তাই পেছনের যে দুটো চাকা, সেই দুটো চাকার ওপর প্রেশার বেশি পড়ে যাচ্ছে। ওয়ারাস সামনের যে দুটো চাকা, যে দুটো অ্যাকচুয়ালি ইঞ্জিনের ওপর বেস করে ঘুরছে, সেই দুটো চাকার ওপরে কিন্তু প্রেশার কম পড়ছে, অর্থাৎ ওজনটা ওটায় কম পড়ছে। আর সেই জন্যে ওই দুটো চাকা ট্র্যাকশন পাচ্ছে না, ঠিক করে গ্রিপ পাচ্ছে না। আর সেই জন্যে কি হচ্ছে, স্কিড করছে, হুইল স্পিন করছে। তো ফ্রন্ট হুইল ড্রাইভের সমস্যা এটা, যখন তার সেন্টার অফ মাসটা পেছন দিকে শিফট হয়ে যায় চড়াইয়ে ওঠার সময়, এবং সেটা যদি পিচ্ছিল রাস্তা হয়, তখন ফ্রন্ট হুইল ড্রাইভের সামনের চাকা দুটো কিন্তু অনবরত ট্র্যাকশন লুজ করতে থাকবে। এবং সেটাও হয় অন্য একটা কারণে। আমাদের আজকাল যে সমস্ত এসইউভিগুলো আছে সেগুলো প্রায় 1200-1300 কেজির মতো ওজন। এবার এই 1200-1300 কেজি অনেকটা ওজন, তার সেন্টার অফ মাস যখন পেছন দিকে শিফট হয়ে যাচ্ছে, তখন অনেকটা ওজন পেছন দিকে শিফট হয়ে যাচ্ছে। আর সেই জন্যই দুটো চাকা কিন্তু ট্র্যাকশন লুজ করছে। কিন্তু আপনি এসপ্রেসো গাড়িটা দেখুন, কিংবা মারুতি আল্টো গাড়িটা দেখুন। এসপ্রেসোর ওজন হচ্ছে 736 কেজি, আর অল্টোর ওজন হচ্ছে 732 কেজি। সুতরাং এই গাড়িটা এমনিতেই এত হালকা যে এদের সেন্টার অফ মাসটা অত বেশি পরিমাণে শিফট হওয়ার চান্স থাকে না। আর সেই জন্যই যখন এটা কোনো বরফ রাস্তা দিয়ে বা উঁচু রাস্তা দিয়ে যায়, তখন এর ট্র্যাকশন লুজ হওয়ার চান্স অনেক কম থাকে। আর সেই জন্যেই আপনি অরুণ পানোয়ারের ভিডিও তো দেখেছেন, ইউটিউবার উনি, উনার একটা ভিডিওতে এরকম আছে যে অনেক গাড়ি, ইনফ্যাক্ট 4x4 যে ল্যাডার ফ্রেম চেসিস এসইউভিগুলো আছে, সেই গাড়িগুলো পিচ্ছিল রাস্তা দিয়ে যেতে পারছে না, হড়কে যাচ্ছে, স্কিড করছে। আর এমনি সিউডো এসইউভিগুলো তো বাদই দিন, সেখানে এসপ্রেসো গাড়িটা কিন্তু খুব ইজিলি বরফ রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে। এবার সেকেন্ড একটা জিনিস বলি, ধরুন কর্দমাক্ত রাস্তা দিয়ে গাড়িটা যাচ্ছে। এবার কি হয়, অন্যান্য এসইউভি গাড়ি বা সিদান গাড়ি কর্দমাক্ত রাস্তায় দেখবেন যে আরও দেবে যায়, চাকা দুটো ভেতর দিকে ঢুকে যায়। কিন্তু এই এসপ্রেসো গাড়ি বা অল্টো গাড়ি দেখবেন কাদা রাস্তার ওপর দিয়েও খুব ইজিলি চলে যায়। সেটাও সম্ভব হয় এই জন্যে, কারণ গাড়ির যে ওজনটা থাকে, সেই গাড়ির ওজনটা তো 4টে চাকার মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যায়। এবার প্রত্যেকটা চাকা সার্টেন ওয়েট ক্যারি করে। চাকা বললে ভুল হবে, চাকার যে অংশটা সারফেসের সাথে কানেক্টেড থাকে বা লেগে থাকে, সেইটুকুনি স্কোয়ার ইঞ্চ অংশটা গাড়ির একটা পোর্শনের ওয়েটটা ক্যারি করছে। এবার অল্টো বা এসপ্রেসোর ক্ষেত্রে সেই ওজনের ব্যাপারটা খুব বেশি নয়। আর সেই জন্যেই যখন কাদার রাস্তা দিয়ে যাচ্ছে বা কোনো পিচ্ছিল রাস্তা দিয়ে যাচ্ছে, তখন যেহেতু স্কোয়ার ইঞ্চির ওপর ওয়েট বেশি পড়ছে না, সহজেই এটা ঘুরে বেরিয়ে যাচ্ছে, চাকাটা ভেতর দিকে ঢুকে যাচ্ছে না। কিন্তু অন্যান্য যে সমস্ত ভারী গাড়িগুলো আছে, সেই ভারী গাড়িগুলো স্কোয়ার ইঞ্চিতে ওজন অনেক বেশি ক্যারি করতে হয়। আর যখন এই গাড়িটা কাদা রাস্তা দিয়ে যায়, তখন ওই স্কোয়ার ইঞ্চ অংশটার ওপরে লোড অনেক বেশি পড়ে।
আর সেই জন্যে কি হয়, কাদার মধ্যে ঢুকে যেতে থাকে, আর যত এটা ঘুরতে থাকে, স্পিন করতে থাকে, তত বেশি কাদার মধ্যে ঢুকে যাওয়ার চান্স থাকে। সুতরাং বুঝতে পারলেন যে বেসিক্যালি দুটো কারণের জন্যে, এক বরফ রাস্তায় স্কিড করে না এই জন্যে, এবং কাদা রাস্তায় ওয়েট কম থাকার জন্যে খুব সহজে বেরিয়ে যায়। এই জন্যেই অল্টো গাড়ি তো ফেমাস ছিলই, এসপ্রেসো গাড়িও কিন্তু পাহাড়ের মধ্যে অনেক জায়গায় আস্তে আস্তে ফেমাস হয়ে যাচ্ছে, যত দিন যাচ্ছে আরও ফেমাস হচ্ছে। তবে এটাও ঠিক যে 4x4 ভেহিকেল বা ল্যাডার ফ্রেম চেসিস গাড়িগুলোর চাকাগুলো অনেক সময় চওড়া থাকে, আর চওড়া থাকলে গ্রিপিং ভালো হয়, আর যেহেতু গ্রিপিং ভালো হয় তখন ওপর দিকে উঠতে সুবিধে হয়। অনেক সময় অনেক এসইউভি গাড়িগুলো আছে যেগুলোকে হালকা করে দেওয়া হয়, যেমন জিমনি গাড়ি, ওর ওজনটা হালকা করে দেওয়া হয়েছে, সেই জন্য সহজে পাহাড়ের ওপরে উঠে যেতে পারে এই গাড়িটা, কোনো অসুবিধা হয় না সেরকমভাবে। এসপ্রেসোতে ফিরে আসি। এসপ্রেসো গাড়ি সফল হওয়ার পেছনে আরেকটা কারণ আছে, সেটা একটুখানি খুলে বলা দরকার আপনাদেরকে। ইন্ডিয়াতে যে পার ক্যাপিটা ইনকাম আছে প্রত্যেকটা স্টেটের, সেটাকে যদি একটু বিশ্লেষণ করেন তাহলে দেখা যাবে যে পার ক্যাপিটা ইনকামে প্রথম 4টে রাজ্য হচ্ছে গোয়া, সিকিম, দিল্লি, চণ্ডীগড়। অর্থাৎ এখানে যে সমস্ত মানুষরা থাকে তাদের মধ্যে ইনকাম বেশি। এবার আরেকটা ডেটায় চলে যাই, ওনিং এ কার ইন এভরি স্টেট অফ ইন্ডিয়া। প্রত্যেকটা স্টেটে যে সমস্ত লোকেরা থাকেন তারা কত পার্সেন্টেজ লোক গাড়ি ব্যবহার করেন বা গাড়ি ওনারশিপ করেন। তো সেটা যদি দেখা যায় তাহলে টপে এই 4টে স্টেট তো থাকেই, মানে দিল্লি, চণ্ডীগড়, সিকিম, গোয়া, এই 4টে স্টেট তো থাকেই। এছাড়া আরও কয়েকটা স্টেটের নাম চলে আসে, যেমন হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, নর্থ ইস্টের কিছু রাজ্য চলে আসে, নাগাল্যান্ড চলে আসে। তো এগুলো কেন আসছে? এদের মধ্যে তো পার ক্যাপিটা ইনকাম বেশি নেই। ইনফ্যাক্ট পার ক্যাপিটা ইনকামের দিক থেকে যদি দেখেন তাহলে এই সমস্ত পার্টিকুলার স্টেটগুলো মহারাষ্ট্রের থেকেও নিচে। অথচ দেখুন মহারাষ্ট্রে গাড়ি ওনারশিপের পার্সেন্টেজ 8.7%। অথচ এই রাজ্যগুলো দেখুন, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, নাগাল্যান্ড, এদের যে কার ওনারশিপের পার্সেন্টেজ 20%-এর বেশি। তো সেটা কি করে হচ্ছে? সত্যি কথা বলতে এই পাহাড়ি জায়গায় কিন্তু লোকাল ট্রান্সপোর্টের খুব অভাব রয়েছে। অর্থাৎ পাহাড়ে তো সবাই, পাহাড়ে যে রাস্তা হয় সেই রাস্তার ধারে থাকে না, একটু ভেতর দিকে থাকে। এবার সেই ভেতর দিকে তো আর কোনো বাস যাবে না বা ট্রেন যাবে না, সেখানে গাড়িই যাবে। আর যখন ওরা পাহাড়ের নিচ থেকে, সমতল থেকে মাল কিনে নিয়ে আসছে, তখন ওই বাসে করে এনে কোথাও নেমে আবার সেখান থেকে যাওয়া খুব মুশকিল। আর সেই জন্যেই পাহাড়ের লোকেরা ছোট ছোট গাড়ি কিনে নেয়, কিংবা বড় গাড়িও কেনে যাদের রোজগার বেশি। কিন্তু পাহাড়ের লোকেদের তো রোজগারটা কম, পার ক্যাপিটা ইনকাম কম, ইনকামের যে ডেটা সেটাই দেখাচ্ছে। আর সেই জন্যেই ওখানকার লোকেরা কম দামের গাড়ি কেনে, আর সেই জন্য তাদের প্রথম পছন্দ হচ্ছে এসপ্রেসো। অল্টো গাড়িও আর এসপ্রেসো গাড়িটা বেশি পছন্দ করছে, কারণ এসপ্রেসো গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি। অল্টো গাড়ির 160 মিলিমিটার, এসপ্রেসো গাড়ির 180 মিলিমিটার। আর সেই জন্যেই এসপ্রেসো গাড়িটা আজকের দিনে ফেমাস হয়ে যাচ্ছে ক্রমশ, পাহাড়ে ফেমাস হচ্ছে, পাহাড়ের লোকেরা বেশি করে কিনছে। অনেক এসইউভি যে কাজটা করতে পারে না সেই কাজটা করে দেখাচ্ছে এসপ্রেসো গাড়ি। আর সেই জন্যই এই গাড়িটাকে হয়তো এসইউভি বলা যাবে না, কিন্তু অনেকের কাছে এই গাড়িটা এসইউভির থেকে অনেক বড় জিনিস। আমাদের অনেকের কাছে এই গাড়িটা হয়তো খিল্লি করা লর্ড এসইউভি, কিন্তু অনেকের কাছে এই গাড়িটা লাইফ লাইন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যারা 4 হুইলার চালান তারা অবশ্যই সিট বেল্ট পরবেন, যারা 2 হুইলার চালান মাথায় হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন।